পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সাংবাদিকদের মোটামুটিভাবে স্ট্রংলি বলেছেন যে 4,800 মানুষকে আমরা বাংলাদেশে পাঠিয়ে দিয়েছি। হাতে এখন 836 জন আছে, হোল্ডিং জোনে তাদেরকে রাখা, খুব দ্রুত আমরা তাদেরকে পাঠিয়ে দেব, আরও তালিকা তৈরি হচ্ছে, আমরা সেগুলোতেও ব্যবস্থা নিব, এরকম একটা বক্তব্য তিনি দিয়েছেন, যেখানে আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন আমরা অ্যালাউ করব না। আবার এটাও খবর পাচ্ছি যে আমাদের এখানে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। মানে আপনার মনে হচ্ছে কিনা পুরো বিষয়টা নিয়ে একটা বড় ধরনের তথ্যগত গ্যাপ রয়েছে, একটা ইনফরমেশন গ্যাপ রয়েছে, আমরা সঠিক তথ্য পাচ্ছি নাকি, কি বলবেন আসলে? ধন্যবাদ। ৭১ টিভির কলাকৌশলী সাংবাদিক এবং যে দর্শকরা দেখছেন সবাইকে আমার শুভেচ্ছা। আমি প্রথমে এই প্রসঙ্গে কয়েকদিনের টিভি ফুটেজ, পত্রিকার নিউজ যেটা আমি দেখেছি, আমাদের বিজিবি বর্ডার গার্ড এবং সীমান্তবর্তী এলাকার মানুষগুলো দেশের স্বার্থে তারা এই বিজিবি এবং তাদের কর্মকর্তারা দেশের স্বার্থে যে সাহসী ভূমিকা রাখছেন, আমি সত্যই প্রশংসা করি যে তারা আসলেই দেশপ্রেমিক। এবং শুভেন্দু অধিকারী উনি যে তথ্যটা দিয়েছেন, এটা হয়তো ওনার সফলতা নেওয়ার জন্য উনি হয়তো বলেছেন। আমার কাছে পুরোপুরি এটা বিশ্বাসযোগ্য মনে হয় না, কারণ আমাদের প্রত্যেকটি সীমান্ত এলাকায় আমাদের বিজেপি এবং আমাদের দেশপ্রেমিক জনগণ এবং বর্ডার গার্ডের কর্মকর্তারা যেভাবে রাত জেগে প্রতিনিয়ত পাহারা দিচ্ছে এবং যতগুলো উদ্যোগ তারা নিয়েছে প্রত্যেকটাই তারা সাহসিকতার সাথে। না দেখুন, এই সমস্ত সীমান্তগুলোতে আমরা দেখলাম যারা আসলে মূল সুরক্ষা দেয়, সেই সুরক্ষাদাতা অর্থাৎ বিজিবির কনফিডেন্সের জায়গা হচ্ছে সাধারণ মানুষ, তারা যে যার জায়গা থেকে চেষ্টা করছে। কিন্তু কথা হচ্ছে সীমান্তের যে জায়গাটা সেটা তো অনেক বড়, কোনো জায়গা দিয়ে আসলে একজনও প্রবেশ করতে পেরেছে কিনা এই তথ্যগুলো তো আমরা জানতে পারছি না। আসলে একজনও প্রবেশ করছে কিনা এটা আমরা জানতে পারছি না, এটা যেমন সত্য। কিন্তু তারা যে সাহসী ভূমিকা রাখছে বিজিবি এবং এদেশের জনগণ যেভাবে এটা তারা প্রতিরোধ করছে, এই কারণে আমার কাছে মনে হয় যে হয়তো গুপ্তভাবে কেউ আসতে পারে, কিন্তু তারা যেভাবে প্রচার করছে বা তারা যেভাবে চেষ্টা করছে সেইটা তারা সফল হতে পারেনি। আচ্ছা, আমি একটু রাশেদুল ইসলাম রাশেদ আপনার মন্তব্যটা নিতে চাই, কারণ আমি মনে করতে পারি পশ্চিমবঙ্গে যখন নির্বাচন হচ্ছে তখন আপনি এরকম আয়োজনে আপনার সঙ্গে ছিলাম, আপনি একটা প্রেডিকশন দিচ্ছিলেন যে জিততে এরকম হবে, তার ভিতরে পুশিনের কথাটা আসছিল, সেটাই এখন আমরা ঘটতে দেখছি। আপনার মনে হয় কিনা যে শুভেন্দু মিথ্যা বলছে, বাড়িয়ে বলছে? আদৌ 4,800 মানুষ যদি বাংলাদেশে পাঠানো হয়, আমরা তো দেখতাম মানে পুরো অতন্ত্র প্রহরীর মতো আছে বিজিবি। এখন তো মানে স্মার্টফোনের যুগ, যে যার জায়গা থেকে সেটা ভিডিও করতে পারছে। একটু কি বেশি বা মিথ্যা বলছেন কিনা শুভেন্দু অধিকারী আপনার? না, একেবারে তার কথাকে এক বাক্যে উড়িয়ে দেওয়া যেমন সম্ভব না, আবার পুরোপুরি বাস্তব এটা এই মুহূর্তে বলা কঠিন, কারণ এখানে একটা বড় সংকট আছে। আমাদেরকে শুরুতেই খেয়াল করতে হবে যে এই 4,800 বলেন আর 48,000 বলেন, এই লোকগুলো আসলে কারা? এই লোকগুলো হয় দুই ধরনের। একটা হচ্ছে যে তারা ভারতে অনুপ্রবেশকারী অথবা তারা স্মাগলার, এবং ম্যাক্সিমাম সম্ভাবনা হচ্ছে যে স্মাগলিংয়ের সাথে তারা জড়িত, বিশেষ করে মাদক পাচার এবং বেশ কিছু সামগ্রী আনা নেওয়া করে এই দুই সীমান্তবর্তী এলাকার লোকেরা। বিশেষ করে কি বলে এটাকে, আপনারা জানেন যে, আপনি জানেন যে কি বলে এটাকে, দিনাজপুরের যে চিরির বন্দর, সরি কি বলে এটাকে, হিলি। আমরা এখানে দেখেছি এরকম অবস্থা যে সেখানে রেল যাচ্ছে, রেলের উপর তারা পণ্য ঠেলে দিচ্ছে, এরকম কিছু ঘটনা ঘটে আর কি। অর্থাৎ স্মাগলিংটাকে ওখানকার লোকেরা ব্যবসা মনে করে আর কি, এবং এই সব লোকেরা অবৈধভাবে ব্যবসাগুলো করছে। বাংলাদেশের বিজিবি বলেন বা প্রশাসন বলেন, তারপরে হলো যে কি বলে কাস্টমস বলেন, তারাও এটাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করার জন্য বারবার চেষ্টা চালায়, বাট আলটিমেটলি তাদেরকে নিয়ন্ত্রণ করা কিন্তু কঠিন হয়ে যায়। এবং ভারতের একটা সিদ্ধান্ত, বিশেষ করে শুভেন্দু অধিকারী বা তার দল বিজেপি নির্বাচন ইশতেহারের মধ্যে এটা নিয়ে এসেছে যে এরকম অনুপ্রবেশকারী বা ভারতের রেজিস্টার্ড নাগরিক যারা নন তাদেরকে তারা বের করে দেবে, এরকম একটা সিদ্ধান্ত তাদের ছিল আগেও। এমনকি আমরা কিন্তু ওই দিন আলোচনাটা এরকমও করেছিলাম যে তখন ভোটার তালিকা থেকে একটা বিরাট বড় সংখ্যক কিন্তু বাতিল করে দিয়েছিল তারা, এবং এটা হাইকোর্টে দিয়ে রেখেছে তারা, ওইখান থেকে রেজাল্ট আসার পর পাঠাবে। এরকম তাদের সিদ্ধান্ত হচ্ছে যে এরকম হাইকোর্টের সিদ্ধান্তের আলোকে যারা তাদের নাগরিক হবে না তাদেরকে তারা পুশব্যাক করবে তাদের ভাষায়, আর আমরা পুশিন বলছি।
তো এটা একেবারে এখনই আমরা উড়িয়ে দিব অথবা এখনই পুরো ব্যাপারে এক সিদ্ধান্ত নিয়ে নেবে এরকম বলার সুযোগ নাই, বাট সামথিং ইজ। আচ্ছা, এখানে তাহলে একটু যুক্ত করবেন, মানে আমরা যদি একটা বর্ডার লাইন হিসেবে চিন্তা করি 2024-এর 5 আগস্ট, তাহলে তার আগে ভারতের এক ধরনের অ্যাপ্রোচ ছিল এবং ওই সময়ের সরকারের সেটার একটা রিয়াকশন ছিল, যেটা আমরা নানাভাবে বলি। ঠিক 5 আগস্টের পরে এবং এখন যে সরকার আছে, ভারতের সাথে আমাদের নেগোসিয়েশনের জায়গাটা কিছুটা হলেও কি অ্যাপ্রিসিয়েট করেন আপনি? সরকার ভালোভাবে ডিল করছে ব্যাপারটা, এটা কি মনে হচ্ছে কিছুটা হলো? না, এখন পর্যন্ত তাদের এরকম মৌলিক কয়েকটা ডিসিশন আমাদেরকে একটু ভাবিয়ে তুলেছে, যেমন বিশেষ করে পোশিনের ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছে যেহেতু আর কি। তো এখন পর্যন্ত আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ তিনি যে বিষয়টি বলেছেন, এটি কিন্তু কিছুটা হলো যে জবাব দেওয়ার মতো করে বলেছেন, ডিফেন্সিভ, মানে কোনো সিদ্ধান্ত অথবা এরকম একটা স্ট্রং জায়গায় আছি এরকম কিছু কিন্তু বলতে পারেন নাই উনি। এজন্য এই মুহূর্তে আমার কাছে এটাকে মনে হয়েছে যে দেখুন, উনি কিন্তু মানে স্পষ্ট করেছেন যে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ তো আসলে পশ্চিমবঙ্গের সাথে ডিল করবে না, করবে দিল্লির সাথে। দিল্লিতে তো বৈঠক চলছে আসলে বিএসএফ বিজিবি। বৈঠক তো দিল্লিতেও চলে, বৈঠক আপনি যেমন কিছুক্ষণ আগে বলছিলেন যে সরাসরি বিজিবি বিএসএফ না, সাধারণ মানুষের সাথেও মিটিং হয়, ওইখানেও কিছুটা আমাদের এই 5 আগস্টের পরের ভাষা যদি বলতে চাই যে মব, এরকম ঘটনাও কিন্তু ঘটেছে। অর্থাৎ মব সৃষ্টি করেও কিছু পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। বিজিবি দেখা যায় যে সাধারণ মানুষকে সাথে নিয়ে পরিস্থিতি মোকাবেলা করার জন্য চেষ্টা চালায়। অর্থাৎ এইগুলো কিন্তু আনঅফিশিয়ালিও অনেক কিছু হচ্ছে। সুতরাং এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরো স্ট্রং সিদ্ধান্ত, আরো স্ট্রং কি বলে কর্মসূচি, এগুলো নেওয়া দরকার এবং বিজেপি কিভাবে ডিল করবে বিএসএফ এর সাথে সেটা কিন্তু ফাইনাল করা দরকার, বক্তব্য দেওয়া দরকার। আমি এরপরে যখন আপনার কাছে আসবো তখন একটু জানার চেষ্টা করবো, যদি আপনারা ক্ষমতায় থাকতেন তাহলে আপনারা আসলে কিভাবে ডিল করতেন, আপনারা আসলে কোন অ্যাপ্রোচে কথা বলতে একটু জানার চেষ্টা করবো। আমি একটু বারো মল্লিক, আপনার সাংবাদিকতা চোখ দিয়ে একটু বলবেন, যেভাবে আমরা আসলে পুশ ইন নিয়ে কথা শুনছি এবং স্পষ্টভাবে অনেক বিশ্লেষকরা বলেন, কিছুদিন আগে আমাদের এখানে একজন নিরাপত্তা বিশ্লেষক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত কামরুজ্জামান, তিনি বলছিলেন পুরো ব্যাপারটা রাজনৈতিক। সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান তিনিও বলেছেন পুরো ব্যাপারটা আসলে রাজনৈতিক। এবং আজকে আমরা সেটাও দেখতে পাচ্ছি যে তারা আসলে ভারতে ছিলেন, তাদের নাগরিকত্বের বিষয়টা ঠিকঠাক আছে, তারপরও ঠেলে দেয়া হচ্ছে। যদি এমনটাই ঘটে তাহলে আমাদের সরকার আসলে কি ধরনের পদক্ষেপ নিতে পারে? কারণ বিষয়টা তো কূটনৈতিকভাবে হচ্ছে না, হচ্ছে ইন্টেনশনালি রাজনৈতিকভাবে। জি, ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য এবং আমার সঙ্গে যে দুই বিজ্ঞ আলোচক আছেন এবং যারা দেখছেন এই অনুষ্ঠান, সবাইকে শুভেচ্ছা। এই বিষয়টা আপনি যেটা বললেন, শুরুতে আমি একটু দ্বিমত পোষণ করে রাখি। আমাদের এখানে একজন বক্তা বলেছেন যে আমি যদি পুরোপুরি বুঝে থাকি ওনার কথা, আমার কাছে যেমনটা মনে হচ্ছে উনি অনুপ্রবেশকারীর কিছু প্রসঙ্গ এনেছেন, চোরাকারবারিদের প্রসঙ্গ এনেছেন। আমার কাছে মনে হয় না আজকের আলোচনার সঙ্গে এই বিষয়গুলো খুব বেশি প্রাসঙ্গিক, কারণ চোরা কারবারি একটা বিষয়, এগুলো সারা পৃথিবীতে এমন কোনো বর্ডার নাই, আপনি যদি একদম 100% সিল না করে দেন এক দেয়াল তুলে, তাহলে আসলে চোরা চালান ঠেকানো মুশকিল এবং ইন্টার স্টেট অনুপ্রবেশ কিছু থাকেই, এটাও আপনি পুরোপুরি বন্ধ করতে পারবেন না পৃথিবীর কোনো দেশেই। মেক্সিকো বর্ডারে ডোনাল্ড ট্রাম্প এই সাপ ছেড়ে দেয়, দেয়াল তুলে দেয়, এই করে দেয়, সেই করে দেয়, কিন্তু দক্ষিণ আমেরিকা থেকে নর্থ আমেরিকাতে বা পার্টিকুলারলি ইউএসএ তে অনুপ্রবেশ কিন্তু বন্ধ থাকছে না। তো আমি মনে করি যে এই প্রসঙ্গে আলাপ করা আসলে খুবই অপ্রাসঙ্গিক, বরং আপনি মূল ফোকাস থেকে দূরে সরে যাচ্ছেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর যে পুশিনের যে বিষয়টা এসেছে, এটা অবশ্যই রাজনৈতিক আমি মনে করি, এবং আপনি যেমনটা বলছিলেন যে এমন সব লোকজনকে পুশিন করার চেষ্টা করা হচ্ছে যাদের নাগরিকত্বের প্রমাণাদি আছে। এই জায়গায় ভারতের যে রাজনীতিটা হচ্ছে, সম্ভবত আমার কাছে মনে হচ্ছে যে 5 আগস্টের পরে আওয়ামী লীগের যে বাংলাদেশের রাজনীতি থেকে যে প্রস্থান বা পালিয়ে যাওয়া, এবং পুরোপুরি সব আওয়ামী লীগেরা তো অধিকাংশই তো ভারতে পালিয়ে আছে, তো সেই জায়গা থেকে ভারত চেষ্টা করবে এই সরকারের উপর একটা চাপ প্রয়োগ করতে, বর্ডারে পুশ ইন করে বা বর্ডার কিলিং বাড়িয়ে। আপনি ধরেন এটা ইন্টার স্টেট যে নেগোসিয়েশনস হয়, তখন কিন্তু আপনি যখন আলোচনার টেবিলে যাবেন, দুই ধরনের আলোচনা হইতে পারে। আপনার একটা হচ্ছে যে আপনি শুরুতেই একটা কোঅপারেটিভ মোডে থাকবেন, সমঝোতার মোডে থাকবেন, এবং ধরেন ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার এক ধরনের নেগোসিয়েশনস হবে। কিন্তু ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের কখনোই কোনো ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার বা ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে নেগোসিয়েশনস হয় না, বরং এখানে একটা নন কোঅপারেটিভ গেম চলে। ধরেন ভারত উপরে উপরে দেখাবে যে বাংলাদেশের সঙ্গে সে কোঅপারেশনে আছে বা বন্ধুত্ব আছে। এখনো কি সেটা চলছে? আপনি বলবেন এখনো চলছে সেটা? আমার কাছে সেটাই মনে হচ্ছে। আমি বলছি
যে উপরে উপরে ভারত দেখাবে যে আমাদের মধ্যে খুব বন্ধুত্বমূলক আচরণ আছে, উই আর গুড নেইবার্স, আমাদের মধ্যে ভালো কথাবার্তা হচ্ছে, ভালো যোগাযোগ হচ্ছে, কিন্তু তারা যেটা করবে পরোক্ষভাবে একটা চাপ প্রয়োগ করবে। আচ্ছা, এখানে যদি মারুফ মল্লিক একটু স্পষ্ট করেন, মানে ভারতের হাতে বাংলাদেশের সাথে বন্ধুত্ব করতে গেলে যদি তারা এখানে সরকারের কথা চিন্তা করে, তাহলে বিএনপির বিকল্প আসলে কি ছিল তাদের হাতে? কারণ তারা তো অন্তর্বর্তী সরকার সময়টাকে বলে জিহাদি সরকার। এখন যেহেতু বিএনপি সরকার আছে, তারা তো আসলে উপরে উপরে কেন, ভেতরে ভেতরে তো ভালো সম্পর্ক রাখতে চাইবে। না, ভেতরে ভেতরে ভালো সম্পর্ক যদি তারা রাখতে চায়, সেটার নমুনা তো এইভাবে পুশিন করে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেয়া না। জি, এটা যেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী শুরু থেকেই খুব মানে আমি বলবো যে এক ধরনের উত্তেজনা তৈরির কথাবার্তা বলছেন। উনি যেমনটা বলেছেন যে 4,000 মানুষকে বাংলাদেশে অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে, আরো তাদের তালিকা ভুক্ত লোক আছে যাদেরকে পাঠানো হবে। এখানে দুইটা বিষয় হতে পারে। তার আগে আমি একটু এই বিষয়টা ক্লিয়ার করে নেই যে এই জায়গায় ওরা চাইবে বাংলাদেশের উপর পুশিন করা বা বর্ডার কিলিং করা বা নানাভাবে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করা। ওই চাপ নিয়ে যখন বাংলাদেশ সরকার ইন্ডিয়ার সঙ্গে কথা বলতে যাবে, তখন তাদেরকে পাল্টা শর্ত দিতে পারে, ওকে আমরা পুশিং করব না বা বর্ডার কিলিং করব না, এই সুবিধা দেব। এই সুবিধার মধ্যে একটা হতে পারে যে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করা বা আওয়ামী লীগকে স্পেস দেওয়া। এটা তাদের একটা চাপ হতে পারে, কারণ আমরা জানি যে আওয়ামী লীগের সবচেয়ে বড় ভালো মিত্র হচ্ছে ভারত। এবং আচ্ছা, তারপরে চূড়ান্ত মোটিভ আসলে এটার জন্য তারা আসলে বিভিন্ন ভাবে এই কাজগুলো করছে, পুশিন তার একটা অংশ। আওয়ামী লীগ ধরেন বাংলাদেশের পলিটিক্যাল পার্টি হলেও এটা মোরওভার একটা ভারতীয় পার্টির এক্সটেনশন বলে আমি মনে করি, যেটা আমি বারবার বলি বা লিখিও। তো সেই জায়গায় তাদের দিক থেকে একটা চাপ থাকবে। আর আপনি যে প্রশ্নটা করছিলেন যে এই জায়গায় বিএনপি আছে বা তাদের যে চাপ আছে, এইটাকে তারা বন্ধুত্বমূলক আচরণ রাখবে উপরে উপরে, কিন্তু বাইরে থেকে ভিতর থেকে চাপ প্রয়োগ করবে বলে আমি মনে করি। আচ্ছা, হ্যাঁ, আমি তাহলে এখানে মাননীয় সংসদ সদস্য আপনার কাছে একটু আসি। মানে আপনি শুনলেন মারুফ মল্লিক যেহেতু এটা বললেন, এবং এরকম বিশ্লেষকরা অনেকে বলার চেষ্টা করে যে ভারতের হয়তো এটা একটা মোটিভ হতে পারে, এটা একটা উদ্দেশ্য হতে পারে। বিএনপি কি সেটা বুঝতে পারছে না? পেলে আসলে ডিপ্লোমেসিটা কিভাবে করছে? আমি প্রথমে বলবো, আমার বিরোধী দলের বন্ধুরা যে কথাটি বললেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করেই বলছি, এই বিএনপি সরকারের আগে বা আওয়ামী লীগ সরকার 17 বছর ছিল, তখন কি বিজিবি, যেটা আমাদের বর্ডার গার্ড, তারা কি এই ধরনের প্রতিরোধ বলতে পারেন বা দেশের সীমান্ত পাহারা দেওয়ার জন্য বর্তমানে দেশপ্রেম নিয়ে যে সাহসী ভূমিকা রাখছেন এবং জনগণ যেভাবে তাদেরকে সহযোগিতা করছেন, তারা যে আজকে সাহসী ভূমিকা রাখছেন বিজেপি, এটার পিছনে নিশ্চয়ই সরকারের সমর্থন রয়েছে। সরকার নিশ্চয়ই চায় না যে কোনো অবৈধ নাগরিক বাংলাদেশে প্রবেশ করুক। এটা তো আপনার বিরোধী দলের বন্ধুরা আমি আসলে যেটা বলছি, অস্বীকার আমি যেটা করেনি। বলতে চাচ্ছি, তারা আসলে কিন্তু না, বিরোধী দলের কিন্তু উচিত ছিল, ওনারা নিশ্চয়ই চান না যে কোনো পুশ ইন বাংলাদেশে হোক, না না না, অসম্ভব। চান না। তাহলে উচিত ছিল বলা যে বর্তমান সরকার খুব সাহসী ভূমিকা রাখছে এবং তাদের নির্দেশে হোক আর তাদের মাধ্যমেই হোক বিজিবি এবং মানুষ সেটা প্রতিরোধ করছে। তাই আমরা যদি দেশের স্বার্থে, নিশ্চয়ই এই সরকারের এই বর্তমান ভূমিকাটা নিশ্চয়ই প্রশংসনীয়। আমরা সেই প্রশংসাটা না করে কিন্তু আমরা সেই বিরোধী দলের মতোই বিরোধিতার চোখে এখানে আমি যেটা বুঝলাম যে তারা আসলে সরকারকে তো নিন্দা করেনি, বাট সরকারকে আরেকটু কঠোর, আরেকটু স্ট্রং আমি বলি যে ওনাদের তো এই প্রেক্ষাপটে ওনাদেরও তো সমর্থন দেওয়া উচিত ছিল, ওনাদের বলা উচিত ছিল, বা উনিও যেখানে যেটা বললেন, ওনাকে বলা উচিত ছিল যে সরকার বর্তমানে যে ভূমিকাটা রাখছে সেটা অবশ্যই দেশের স্বার্থে, তারপরেও আমরা তাদের পাশে আছি, সবাই মিলে আমরা আরো জোরালোভাবে আমাদের অবস্থানটা পরিষ্কার করি। তাহলে সরকার কিন্তু আরো সাহসী ভূমিকা রাখতে পারতো এবং ওনারা যে দেশপ্রেমিক দল সেটাও কি মানুষ বুঝতে পারতো, কিন্তু ওনারা কিন্তু সেটা করলেন না। মানে আমাদের এই কালচারটা পরিবর্তন হবে না যে সরকারি দল ভালো কিছু করলেও আমরা তার বিরোধিতা করব।